প্রথমেই জানিয়ে দিব পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালেন খামেনি। গাজায় ফের হামলা শুরু করতে বললেন ইসরায়েলি মন্ত্রীরা। যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনিদের ওপরে হামলা আইডিএফ। ইউক্রেনকে ১০০টি রাফায়েল যুদ্ধবিমান সরবরাহ করবে ফ্রান্স। সর্বশেষ থাকছে ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় মরুভূমিতে আচমকা আকাশের বুক চিরে উঠে আসে নীল সাদা আগুনের বিশাল স্তম্ভ। ভূকম্পন যন্ত্রের সূচক হঠাৎ লাফিয়ে ওঠে, আর কয়েক সেকেন্ডের মধ্যে বিশ্বজুড়ে গোয়েন্দা উপগ্রহরা পাঠাতে শুরু করে জ্বলন্ত সিগন্যাল। ইরানে যেন কিছু একটা বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। আর তারপরই ছড়িয়ে পড়ে গুঞ্জন, খামেনি কি তবে গোপনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালেন? তেহরান জুড়ে তখন গভীর রাত, অথচ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় দেখা যায় অস্বাভাবিক বিদ্যুৎ বিভ্রাট। শহরের আকাশে ঘুরে বেড়াতে থাকে অদ্ভুত ধাতব শব্দ, যেন অদেখা কোনো স্টিল বাহিনী সরে যাচ্ছে দ্রুততম গতিতে। চোখে দেখা না গেলেও মানুষ টের পায় আজ কিছু একটা ঘটেছে, যেটা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। সকাল হতেই সরকারি ভবনে ঢুকতে দেখা যায় শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। প্রবেশদ্বারে তাদের মুখচ্ছবি ছিল গম্ভীর, চাপা উদ্বেগে ভরা। ভিতরে অনুষ্ঠিত হয় এক জরুরি বৈঠক, যার দরজা তালাবদ্ধ ছিল চারদিকে। বৈঠকের ভেতরে কি সিদ্ধান্ত হয়েছে কেউ জানে না, কিন্তু বাইরে অপেক্ষা করা সাংবাদিকরা কেবল শুনতে পেয়েছেন বারবার ছুটে বেড়ানো জুতোর শব্দ আর গোপন কথোপকথনের ক্ষীণ গুঞ্জন। ঠিক বেলা ১১টায় টেলিভিশন স্ক্রিনে হাজির হন দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। কালো পোশাকে কঠোর চেহারার তিনি কোনো অভিবাদন ছাড়াই সরাসরি বক্তব্য শুরু করেন। তার পেছনে দাঁড়ানো ভারীদেহী কর্মকর্তাদের মুখে ছিল অসম্ভব দৃঢ়তা। ৪ মিনিটের সেই সংক্ষিপ্ত ভাষণে তিনি শুধু একটি বাক্যই উচ্চারণ করেন, ইরান এখন নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করবে। আর কিছু নয়, না কোনো ব্যাখ্যা, না কোনো আশ্বাস। অথচ তার ভয়ানক নিশ্চুপ চোখ যেন বলে দিচ্ছিল রাতের সেই বিস্ফোরণ ছিল কেবল শুরু। বিশ্ব শক্তিরা ততক্ষণে নড়ে চড়ে বসেছে। বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করছে বিস্ফোরণ স্থানে যে তীব্র আলো দেখা গেছে তা সাধারণ বিস্ফোরণ নয়, এটি উচ্চ ক্ষমতার ডেটোনেশন। কিছু বিশেষজ্ঞের মতে বিস্ফোরণের রং ও তাপমাত্রা ইঙ্গিত দেয় এমন এক শক্তির দিকে যা সাধারণ অস্ত্র দিয়ে সম্ভব নয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে উপগ্রহ চিত্র, যদিও সেগুলোর সত্যতা নিশ্চিত নয়। তবে সবচেয়ে রহস্যজনক তথ্য এসেছে ঘটনাস্থলের গ্রামবাসীদের কাছ থেকে। এক বৃদ্ধ রাখাল জানিয়েছেন, গভীর রাতে তিনি দেখেছেন আকাশে উঠছে এক বিশাল সোনালি গোলক, যেন সূর্যকে ভাগ করে রাখা হয়েছে কোনো লৌহ কাঠামোর ভেতরে। বিস্ফোরণের ধাক্কায় তার পশুগুলো ছিটকে পড়ে, আর ভূমির নিচ থেকে উঠে আসে এক অচেনা গর্জন। এরপর জানবেন ইসরায়েলের কয়েকজন মন্ত্রী সম্প্রতি গাজায় নতুন আক্রমণ শুরু করার আহ্বান জানিয়েছেন। তাদের এই আহ্বান যুদ্ধবিরতি চুক্তিকে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে দিয়েছে। মন্ত্রীদের বক্তব্যের পরপরই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজার বিভিন্ন অংশে অভিযান শুরু করেছে। হামলায় ফিলিস্তিনি বেসামরিক জনগণও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত কয়েকদিন ধরে গাজার আকাশে ইসরায়েলি বিমান এবং স্থলসেনার তাণ্ডব চলছে। শহরের আবাসিক এলাকা, হাসপাতাল এবং স্কুলও হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে শিশুসহ অনেক মানুষ আহত হয়েছে এবং মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। ত্রাণ সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষ খাদ্য ও ঔষধের তীব্র সংকটে পড়েছে। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে হাসপাতালে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। বিদ্যুৎ এবং পানীয় জলের সরবরাহ প্রায় থমকে গেছে। স্থানীয় সংবাদ মাধ্যম এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাতে জানা যায়, হামলায় এখন পর্যন্ত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ঘরবাড়ি ছেড়েছে। ইসরায়েলি মন্ত্রীরা দাবি করেছেন এই অভিযান হামাসের অস্ত্রাগার ও লঞ্চিং সাইটকে লক্ষ্য করে করা হচ্ছে। তারা বলেছে এটি তাদের দেশের নিরাপত্তার জন্য প্রয়োজনীয়। মন্ত্রীরা পুনরায় বলছেন, যতক্ষণ পর্যন্ত হামাস কার্যক্রম বন্ধ হয়নি ততক্ষণ যুদ্ধ চলতেই থাকবে। তাদের এই বক্তব্যের পর হামলার তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ সহ বিভিন্ন দেশ গাজায় তৎক্ষণাৎ যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো হামলার নিন্দা জানিয়ে বলেছে, বেসামরিক লোকজনকে লক্ষ্য করা হচ্ছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন।
তবুও ইসরায়েলি পক্ষ এখনও হামলাকে প্রতিরক্ষা বলেই ব্যাখ্যা করছে। ফিলিস্তিনি নাগরিকদের উপর এই হামলার প্রভাব মারাত্মক, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবাসনহীন মানুষদের জন্য ত্রাণ কেন্দ্রগুলোর সংখ্যা যথেষ্ট নয়। অনেকেই বাইরে আশ্রয় নিচ্ছে, যেখানে তাদের নিরাপত্তা নেই। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুযায়ী ত্রাণ ও চিকিৎসা সরবরাহ তীব্রভাবে প্রয়োজনীয়। উত্তেজনার এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়ছে। তবে হামলার কারণে গাজার মানুষ ক্রমেই মানবিক সংকটে পড়ছে। স্কুল, হাসপাতাল, আবাসিক এলাকা এবং সাধারণ জীবন ধ্বংসের মুখে। সামরিক অভিযানের তীব্রতা যেভাবে বাড়ছে, তাতে গাজার দৈনন্দিন জীবন বিপর্যস্ত হয়েছে। উল্লেখযোগ্যভাবে গাজার মানুষদের নিরাপত্তা এবং মৌলিক চাহিদা পূরণ করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্প্রদায়, মানবাধিকার সংস্থা এবং মধ্যস্থতাকারী দেশগুলো যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা করছে। এরপর জানবেন, ফ্রান্স ইউক্রেনকে ১০০টি রাফেলে যুদ্ধবিমান সরবরাহ করার পরিকল্পনা নিয়েছে। এছাড়া চুক্তির আওতায় ইউক্রেন নতুন ড্রোন এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাবে। ফরাসি সরকারের সঙ্গে ইউক্রেনের চুক্তি অনুযায়ী বিমান ও সরঞ্জামগুলো আগামী কয়েক বছরের মধ্যে পর্যায়ক্রমে সরবরাহ করা হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো প্যারিসে স্বাক্ষরিত চুক্তিতে উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী শুধুমাত্র বিমান সরবরাহ নয়, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে। ফরাসি পক্ষ জানিয়েছে যে রাফালে বিমানগুলো ইউক্রেনি পাইলটদের প্রশিক্ষণ ও প্রস্তুতির জন্য পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে। রাফালে যুদ্ধবিমান ফ্রান্সের অত্যাধুনিক বহুমুখী বিমান। এটি বিভিন্ন ধরনের যুদ্ধ ও নিরাপত্তা মিশনে ব্যবহারযোগ্য। বিমানের আধুনিক সেন্সর, অস্ত্র প্রণালী এবং মনোভার ক্ষমতা এটিকে প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ করে তুলেছে। ইউক্রেন এই বিমানগুলো ব্যবহার করে তাদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে। চুক্তিতে স্যামট-টি এয়ার ডিফেন্স সিস্টেমও অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি সিস্টেমে একাধিক লঞ্চার থাকবে। এই সিস্টেমগুলোর মাধ্যমে ইউক্রেন আকাশে হামলার ক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারবে এবং আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে। চুক্তিতে অর্থায়ন এবং সরবরাহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ফ্রান্সের বিমান নির্মাতা প্রতিষ্ঠান দাসল্ট অ্যাভিয়েশন উৎপাদন এবং সরবরাহের দায়িত্ব নেবে। প্রথম পর্যায়ে কিছু বিমান সরবরাহ করা শুরু হবে এবং পরবর্তী বছরগুলোতে আরও বিমান সরবরাহ করা হবে। এই চুক্তি এমন এক সময়ে এসেছে যখন ইউক্রেন শীতকালীন মৌসুমে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে চাইছে। বিমান, ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে তারা আকাশে নিরাপত্তা নিশ্চিত করবে। ইউক্রেন সরকার বলেছে, নতুন সরঞ্জামগুলো তাদের আকাশ প্রতিরক্ষা শক্তি আরও দৃঢ় করবে। চুক্তিতে ড্রোন ইন্টারসেপ্টার, রাডার এবং গাইডেড বোমা ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে। ফরাসি ও ইউক্রেনি প্রযুক্তি ও প্রশিক্ষণ সহায়তায় ইউক্রেনি বিমান বাহিনী তাদের সক্ষমতা বৃদ্ধি করবে। চুক্তি বাস্তবায়নের সময় বিমান প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং লজিস্টিক ব্যবস্থা তৈরি করা হবে। পুরো ১০০টি বিমান পর্যায়ক্রমে পৌঁছানো হবে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে একত্রিত করা হবে। ইউক্রেনি পাইলটরা পর্যায়ক্রমে নতুন বিমান ও প্রযুক্তির সঙ্গে পরিচিত হবে। ফ্রান্স এবং ইউক্রেন এই চুক্তিকে দুই দেশের কৌশলগত সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখছে। চুক্তি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সম্পর্ককে আরও শক্তিশালী করবে। এছাড়াও এটি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা ও সামরিক প্রস্তুতির জন্য বড় ধরনের সহায়তা হিসাবে কাজ করবে। এই চুক্তি বাস্তবায়ন হলে ইউক্রেনের আকাশে সক্ষমতা বৃদ্ধি পাবে এবং প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ত্বরান্বিত হবে। ফ্রান্সের সহায়তায় ইউক্রেনি বিমান বাহিনী আরও শক্তিশালী ও আধুনিক হয়ে উঠবে। এরপর জানবেন, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সম্প্রতি ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর সম্ভাবনা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তান ইতিমধ্যেই পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে। আসিফ এক সাক্ষাৎকারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি পুরোপুরি আক্রমণ করা হয় তাহলে স্বাভাবিকভাবেই সম্পূর্ণ যুদ্ধ শুরু হবে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ঝুঁকির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেছেন যে ভারতের সাম্প্রতিক কণ্ঠস্বর আরও আগ্রাসী হয়ে উঠতে পারে। তিনি বলেছেন, পাকিস্তান ইতিমধ্যেই ভারতের সম্ভাব্য হামলার সম্ভাবনা বিবেচনা করে তার সামরিক প্রস্তুতি বাড়িয়েছে।
আসিফ পহলগাম এলাকায় সংগঠিত একটি ত্রাসবাদী হামলার ঘটনাকে উল্লেখ করেছেন। তিনি বলেন, পাকিস্তান এই ধরনের হামলার জন্য প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে প্রতিক্রিয়া জানাবে। প্রতিরক্ষামন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন যে ভারত সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে। তিনি বলেন, পাকিস্তান দুই ফ্রন্টে থিপের মুদ্রে পড়তে পারে। এছাড়াও তিনি বলেন, বর্তমান পরিস্থিতি এমন যে কোনো মতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। আসিফ বলেন, পাকিস্তান যুদ্ধ চাইছে না। তিনি আশা প্রকাশ করেছেন যে ডিপ্লোম্যাটিক সমাধান সম্ভব হবে। তিনি বলেছেন, উত্তেজনা পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে মোকাবেলা করা যেতে পারে। প্রতিরক্ষামন্ত্রী নিউক্লিয়ার মাত্রায় সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, যদি ভারত আক্রমণ শুরু করে, পাকিস্তান যথাযথ প্রতিক্রিয়া দেবে।